ব্যবস্থা করা যায় কিনা ওটা আমরা দেখতেছি। আর অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু নিজেরা ট্রাই করা। এইখানে অ্যাসাইনমেন্ট আপনার ভুল গেলে মার্ক কাটা যাবে বা ভুল গেলে আপনাদের কোনো পানিশমেন্ট হবে, ওই ধরনের কোনো বিষয় নাই। কিন্তু বিষয়টা হলো নিজের অ্যাসাইনমেন্ট একটু নিজে করার চেষ্টা করবেন। আহ অন্যজনেরটা একটু কপি করবেন না, জাস্ট এতটুকুই অনুরোধ থাকবে সবার প্রতি। একজনেরটা আমি ধরতে পারছি, মানে উনি আরেকজনের স্ক্রিনশটটা নিজে সাবমিট করে দিয়ে দিছে, এইটা করবেন না ভাই। সবার জন্য এই অনুরোধটা রইলো আর কি। জি বলুন আপু, একটু দ্রুত করতে হবে, আমাদের ক্লাস শুরু করা লাগবে। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি বলুন। ভাইয়া, আজকে লেকচার 2 এর জন্য যে ফাইলগুলো দেওয়া হয়েছিল, তো ওখানে 2টা ফাইল আমার ওপেন হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা ওই বিষয়ে আজকের ক্লাসের বিষয়ে আমরা আসতেছি। আমি আজকের ক্লাসের বিষয় আহ সজীব ভাই, আপনি কি কিছু বলবেন? হ্যালো। ভাইয়া শুরু করতে ভালো হয় আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। আশা করি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা ক্লাসের লাস্টে আপনাদের কোশ্চেন গুলো নেওয়ার চেষ্টা করব। আহ ভাইয়া, এখানে আমার গুগল মিটে পিপল মেম্বারদের মানে পিকচার গুলো আসতেছে, আমার স্ক্রিনটা কিভাবে শেয়ার দেখা যাচ্ছে না। স্ক্রিন কি শেয়ার করা হয়েছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি। হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা আমাদের মূল লেকচারে চলে যাই। আমাদের অলরেডি আশা করি সবাই স্টাটা ফাইলটা ইনস্টল করতে পেরেছেন। আমাদের পরবর্তী আহ, কাজ হবে আমরা কিভাবে ডাটাটা রিড করতে পারবো। ডাটা রিড করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা শিখতে হবে তা হলো ডিরেক্টরি ম্যানেজমেন্ট। ডিরেক্টরি ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমরা কিভাবে বের করব। এটা হলো আমাদের স্টার্টার ইন্টারফেস। এইখানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির জন্য PWD, আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি রয়েছে হলো এই যে এই লোকেশনে। এখন আমি যে কোনো কাজ করলে বা যে কোনো ফাইল আমি সেভ করব বা যে কোনো ফাইল আমি যদি এক্সট্রাক্ট করি তাহলে এই লোকেশনে যাবে। আমি এটাকে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে আমার ই ড্রাইভের মধ্যে আমি ওয়ার্কিং ডিরেক্টরিটা নিতে চাই। এজন্য আমাদের চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি করতে হবে। চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরির জন্য আমাদের কোডটা হবে সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর আমাদের ফাইলের লোকেশনটা দিতে হবে। এইখানে আমাদের কোডটা লিখতে হবে, কমেন্ট কমেন্ট যে অপশনটা আছে ওইখানে আমাদের কোডটা লিখতে হবে। যেমন আমরা সিডি, এখানে ই ড্রাইভ বলতে আমাদের ল্যাপটপে এখানে 3টা ড্রাইভ থাকে, অনেকের ক্ষেত্রে 2টা ড্রাইভ থাকতে পারে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। এইখানে ই ড্রাইভের মধ্যে আমরা ওয়ার্কিং ডিরেক্টরিটা সেট করতে চাই। তাহলে আমরা ই ড্রাইভের মধ্যে থেকে যে কোনো ফাইল রিড করতে পারবো অথবা এক্সট্রাক্ট করলে ওই ফাইলটা ই ড্রাইভে যাবে। তো ই ড্রাইভে যাওয়ার জন্য আমার কোডটা হবে সিডি ই ড্রাইভের লোকেশন। জাস্ট এটা রান করলেই আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা এখন ই ড্রাইভে চলে গেছে। এখন আমরা যদি চেক করি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তাহলে আমরা দেখবো এটা ই ড্রাইভে রয়েছে। পরবর্তী আমাদের কাজ হলো আমরা নতুন একটা যদি ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করতে চাই তাহলে মেক ওয়ার্কিং ডিরেক্টরি, এটার কোডটা হলো এমকে ডিরেক্টরি। এমকে ফর হলো মেক ওয়ার্কিং ডিরেক্টরি। আমরা ধরেন একটা ওয়ার্কিং ই ড্রাইভের মধ্যে একটা ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করতে চাই যেটার নাম হবে স্টার্টা ক্লাস 1। তাহলে আমাদের কোডটা হবে, আচ্ছা আমাদের ভাইয়া, কোডটা ইয়াটা হবে, দেখা যাচ্ছে না, আপনার প্রেজেন্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে না ভাইয়া। আমার আমি স্ক্রিন দেখতে কি পাচ্ছি, দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি তো। ভাইয়া দেখা দেখতে পাচ্ছি তো। দেখা যাচ্ছে দেখা ভাইয়া। যাচ্ছে। দেখা যাচ্ছে। ভাই আপনার
নেটওয়ার্কে হয়তো একটু প্রবলেম, আমি স্লো যাচ্ছি, হয়তো নেটওয়ার্ক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ভাইয়া, ওই ওয়ার্কিং ডিরেক্টরির যে ইন্টারফেসটা আপনি নিচ্ছেন এই যে ই দিয়ে, এটা আপনি কোথা থেকে নিচ্ছেন? এটা কি স্লাইডসে রয়েছে আপনার নাকি হ্যাঁ, এটা অন্য জায়গা থেকে এটা নিচ্ছেন? আমাকে লিখতে জি, হবে। যেমন এই যে ই ড্রাইভের এই যে লোকেশনটা হবে এই যে এইটা আমি এখানে হ্যাঁ, কপি করব, ঠিক আছে? অথবা যদি আমি ই ড্রাইভের মধ্যে আমার যে কোনো একটা ফাইল আছে, ধরুন এসটি নামের একটা ফাইল আছে, আহ, এই ফাইলটা আমি ওয়ার্কিং ডিরেক্টরি হিসাবে সেট করতে চাই, তাহলে আমার আচ্ছা, কাজটা করতে হবে, আমি এই যে আমার কার্সর কি দেখা যাচ্ছে? জি, জি, হ্যাঁ, এইখানে আমি যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন ই হুম, এইচটি এটা হলো আমার ফাইল লোকেশন, ও বুঝতে আচ্ছা, পেরেছেন? হ্যাঁ, জি এটাকে আমি ভাই, কপি করব, জাস্ট এইটাকে আমার ওয়ার্কিং ডিরেক্টরির ফাইল লোকেশন হিসেবে দেওয়া লাগবে। যেমন আমি এই যে সিডি চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি, সিডি দিয়ে তারপর আমার ফাইল লোকেশনটা দেওয়া লাগবে, অবশ্যই ইনভাইটেড কমা দেওয়া লাগবে। আচ্ছা। হ্যাঁ, এখন আমি প্রেজেন্ট ভাই এটা ওয়ার্কিং একটু আরেকবার দেখালে পরে কাইন্ডলি। আচ্ছা ভাই, আমি একটা ভাই কথা বলি লোকেশন ভাইয়া, যেহেতু এই জি ক্লাসটা বলুন। রেকর্ড থাকতেছে, এটার রেকর্ড তো দিবেন তাই না সো ভাইয়া? এখানে কথা বলি না বলাটাই ভালো আমার মনে হয়। এই পৃষ্ঠাটা শোয়ার আগে করবো। মেবি ক্লাসে রেকর্ড হচ্ছে না। মানে হয় কি মাঝখানে কথা বললে ধরাটা ডিফিকাল্ট হয়ে যায়, আমরা যারা আছি রেকর্ড দেওয়া হলে পরে আবার দেখে নিব আমাদের যাদের প্রবলেম হয়, এটাই বেটার হয় মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, মেবি আপনারা স্ট্যাটা ক্লাসে এখানে রেকর্ড হবে না। স্লাইড আছে, স্লাইডে সবকিছু ইন ডিটেলস এ লেখার চেষ্টা করা হয়েছে, এখানে আশা করি আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপরেও যদি কারো জটিল কোনো প্রবলেম হয় তাহলে কোশ্চেন করতে পারেন। ভাইয়া ভাইয়া ফাইলটা কাইন্ডলি আমাদের সাথে রেকর্ড শেয়ার হচ্ছে করা কিনা এটা একটু কনফার্ম করলে আচ্ছা, বেটার। আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম প্রথম ক্লাসের রেকর্ডটা দেওয়া হবে না। এটা আমরা ক্লাস শুরুতেই বলেছিলাম যে আমরা প্রথম ক্লাসের রেকর্ডটা আপনাদেরকে দিব না, কিন্তু পরবর্তী সকল ক্লাসের রেকর্ড আমরা আপনাদেরকে দিব। ঠিক আছে? সো আজকের ক্লাসও রেকর্ড হচ্ছে, প্রথম দিনের ক্লাসও রেকর্ড হয়েছে, বাট প্রথম দিনের ক্লাসের রেকর্ড আমরা প্রোভাইড করবো না, এটা একদম শুরুতেই আমরা বলেছি। কিন্তু আজকের ক্লাস যে রেকর্ড হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? তো আশা করি আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, আমরা শুরু করতে পারি। আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা একটা নতুন ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করব। আহ ওইটার জন্য আমাদের কোডটা হবে মেক ওয়ার্কিং ডিরেক্টরি, MKDIR। মেক ওয়ার্কিং ডিরেক্টরির জন্য কোডটা হবে MKDIR। নেক্সট আমাদের ফাইলটার লোকেশন দেওয়া লাগবে। আমার ই ড্রাইভে আমি যদি একটু ই ড্রাইভে আপনাকে দেখাই, এখানে স্টার্টা ক্লাস 1 নামের একটা ফাইল রয়েছে, যেটা আমি আগে করেছিলাম তাই আছে, ওটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন স্টার্টা ক্লাস 1 নামের কোনো ফাইল নেই, আপনারা একটু খেয়াল করুন। এখন আমরা যদি এই কোডটা রান করি, MKDIR ই ড্রাইভের পরে এই যে স্টার্টা ক্লাস 1 নামের, স্টার্টা ক্লাস 1 না, আমি অন্য কোনো নাম দিলেও হবে, যেমন স্টার্টা ক্লাস 2 রান করলে এখন আমরা ই ড্রাইভে দেখবো একটা নতুন ফাইল তৈরি হয়েছে, যেটার নাম হবে আহ এই যে স্টার্টা ক্লাস 2, নতুন একটা ফাইল তৈরি হয়েছে। ওইখানে আমরা এখন ওইটাকে আমরা মেক ওয়ার্কিং ডিরেক্টরি করব। মেক ওয়ার্কিং ডিরেক্টরির জন্য আমাদের চেঞ্জ ডিরেক্টরির পরে আমাদের ওই ফাইলটার লোকেশন দেওয়া লাগবে। আমরা যে নতুন ফাইলটা তৈরি করেছি ওইটার লোকেশনটা আমরা দিলাম। এখন আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি হিসাবে ওই ফাইলটা কাজ করতেছে। ওই ফাইলের মধ্যে আমার কোনো ফাইল থাকলে আমি সরাসরি ওই ফাইল থেকে রিড করতে পারবো, অথবা কোনো ফাইল আমি এক্সট্রাক্ট করলে ওই ফাইলে এক্সট্রাক্ট হবে। মেক ওয়ার্কিং ডিরেক্টরি আমাদের এই কাজটা হেল্প করে, আমরা ফাইলটা অনেক সময় কোথায় সেভ হয় ওটা খুঁজে পাই না। তো আমি একটা নির্দিষ্ট ফাইলে কাজ করলে আমার স্টার্ট সবগুলো ফাইলটা এক জায়গায় থাকলো, আমি ওইখানে সবগুলো এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি, যে কোনো কাজ আমার আউটপুট ফাইলটা ওই একই ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকবে। তো ওইটা আমার কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয়। তাই শুরুতে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি কিভাবে কাজ করে ওই বিষয় একটু জেনে নিলাম। আর আমরা আরো জানি স্টার্টাতে কোড ছাড়াও ম্যানুয়ালি কাজ করা যায়। যেমন আমরা এখানে যদি ফাইলে যাই,
একটু খেয়াল করি সবাই। ফাইল চাইলে খাতায় নোট করতে পারেন যদি কেউ মনে নোট করতে চান। ফাইলে যেতে হবে, তারপর চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি। চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরিতে যাওয়ার পরে আমি যে ফাইল যেখানে আমার ফাইলগুলো রাখতে চাই অথবা যেখানে আমার ফাইলগুলো আছে ওই রকম ফাইলকে আমি সিলেক্ট করতে পারি। যেমন আমার একটা ফাইল আছে স্টাটা কোর্সের ওখানে, ওটাকে আমি সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো ফাইল আছে, তো আমি এখানে জাস্ট এটাকে ওকে। এখন আমার নতুন ওয়ার্কিং ডিরেক্টরিটা হবে আমার ল্যাপটপের ওই যে স্টাটা কোর্স 1 নামের যে ফাইলটা আছে ওইখানে। এখানে কি আর কারো সমস্যা আছে? আমরা একই সাথে দুইটা ভাইয়া ফাইল ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে মানে যদি রান করছি। আমি একটু সামারি করি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমরা কিভাবে বের করতে পারি। সেকেন্ড কাজ হচ্ছে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি যদি অন্য কোথাও কোনোটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কোডটা হবে সিডি। আমরা যদি নতুন কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চাই, ফাইল আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি, অথবা যদি আমি ফাইল ক্রিয়েট করে ওইটাকে ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সেভ করতে চাই ওই কাজটাও আমরা করতে পারবো। জাস্ট আমরা এতটুকু দেখেছি। ক্লিয়ার? ভাইয়া কোডগুলো কি ভাই। মুখস্থ করতে হবে? জি। মানে যে কোডগুলো বলতেছেন এগুলো কি মুখস্থ রাখতে হবে? কোড মুখস্থ রাখতে হবে না, ওইটা আপনি প্র্যাকটিস করলে আস্তে আস্তে মনে থাকবে, অথবা এটাকে ক্লিক করেও করা যায়। আমি ক্লিক করে কিভাবে করতে হয় আপনাদের দেখিয়ে দিয়েছি। ফাইলে যাবেন, ভাই ফাইলে লাস্ট যাওয়ার যেটা পরে এখানে হ্যাঁ চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি, তারপর আপনি যেই ডিরেক্টরিতে যেই লোকেশনে ফাইলটা ওয়ার্কিং ডিরেক্টরি সেট করতে চান ওই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে জাস্ট। ভাইয়া এখানে ভাইয়া ওয়ার্কিং লোকেশন ডিরেক্টরিটা বলতে কি বোঝাচ্ছেন মেইনলি? বুঝতে পারিনি। ডিরেক্টরি মেইনলি কি বোঝাচ্ছেন? ওয়ার্কিং ডিরেক্টরি দিয়ে কি বোঝাচ্ছেন ভাই? ওয়ার্কিং ডিরেক্টরি হলো আমরা কোথায় কাজ করতেছি, আমার স্টাটা ফাইলগুলো আমি যে গ্রাফ তৈরি করব অথবা আমার যে আউটপুট আসবে ওই আউটপুটটা কোথায় থাকবে, জাস্ট একটা লোকেশন, ওই লোকেশনে আমার সবগুলো ফাইলটা থাকবে স্টাটার। জি আমি ভাই। ওই লোকেশনে কাজগুলো করব। স্যার নেক্সট হ্যাঁ নেক্সট স্যার আমাদের আমরা স্যার একটা কথা বলতাম। আমাদের জি বলুন। স্যার আমরা এই কমান্ড প্রম্পট থেকে সরাসরি টার্মিনালে অ্যাক্সেস নিচ্ছি তাই না? জি বলুন, বুঝতে পারিনি। না আসলে আমরা উইন্ডোজে যখন আমরা কমান্ড প্রম্পট থেকে টার্মিনালে অ্যাক্সেস নেই এরকমটাই তো করতে হয়, মানে হ্যাঁ ডাইরেক্টরি হ্যাঁ তৈরি করতে delete করতে এভাবেই করতে হয়। এখন হ্যাঁ এই ডাইরেক্টরি। সফটওয়্যারটা থেকে আমরা সরাসরি টার্মিনালে অ্যাক্সেস নিচ্ছি ব্যাপারটা তাই না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা সরাসরি আচ্ছা টার্মিনাল থেকে আমরা যে কোনো ফাইল রিড করতে পারবো অথবা এক্সট্রাক্ট করলে ওই টার্মিনালে সবগুলো সেভ হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা স্টাটা ফাইল, যে কোনো স্টাটা ফাইল কিভাবে রিড করতে পারি। এটার জন্য আমাদের কোডটা হচ্ছে আরেকটা জিনিস, আমাদের এখানে একটা ডো ফাইল মেনটেন করব আমরা। এই যে এখানে আমাদের একটা নতুন, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ ডো ফাইল এডিটর, ওইখানে ক্লিক করলে আমরা একটা ডো ফাইল পাবো। আমরা এই ডো ফাইলে আমাদের কোডগুলো স্টোর করে রাখবো, পরবর্তী আমাদের কাজে এটা হেল্প হবে। আমার একটা ডট ফাইল রয়েছে, আমি ওটা ওপেন করছি। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা কিভাবে যে কোনো স্টাটা ফাইলকে রিড করতে পারবো। যে কোনো স্টাটা ফাইলকে রিড করতে হলে আমাদের কোডটা হচ্ছে ইউজ, তারপর হলো ফাইলের লোকেশন, এই যে ফাইলের লোকেশন, লাস্টে হলো ফাইলের নাম, এরপর কমা দিয়ে ক্লিয়ার। ক্লিয়ার লেখাটা আমাদের ফার্স্ট যখন আমরা ফাইলটা ওপেন করব তখন আমাদের লেখাটা জরুরি না, কারণ তখন কোনো ফাইল ওপেন করা নেই। এই যে আমার উইন্ডোজ দিকে যদি তাকান এখানে কোনো ভেরিয়েবল নেই, তার মানে আমার এখানে কোনো ফাইল এখনো ওপেন করা হয়নি। তো ক্লিয়ার ফাইলটা কাজ করে হলো
যদি কোনো ফাইলটা ওপেন করা থাকে ওইটাকে ক্লিয়ার করে দিয়ে পরবর্তী ফাইলটা ওপেন করার জন্য এই ক্লিয়ার কোডটা কাজ করে। এখন আমি যদি বিডি ইন্ডিভিজুয়াল নামক আপনাদের একটা ডাটা দেওয়া হয়েছিল গুগল ক্লাসরুমে, ওইটা আমরা রিড করব। ওটা রিড করার জন্য আমার ফার্স্ট অফ অল কাজ হবে ইউজ। আচ্ছা ভাইয়া, তাহলে একই সাথে কি দুইটা ফাইল ওপেন রাখা যায় না? না, মানে এখানে একই ক্লিয়ারটা তো সাথে আমরা দুইটা এই ফাইল জন্যই ব্যবহার লোকেশন, করতেছি। হ্যাঁ একই সাথে দুইটা ফাইল আমরা ওপেন করতে পারবো না এখানে। আচ্ছা, আর ফাইল যখন হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের সেভ করা ফাইল থাকে, সেক্ষেত্রে তো আমরা প্রথমে হচ্ছে ড্রাইভ নির্দিষ্ট করতেছি, পরে হচ্ছে ফাইলের নাম নির্দিষ্ট করতেছি। সেক্ষেত্রে আমরা যে ফাইলটা ওপেন করতে চাই ওই ফাইলে যদি হচ্ছে আমরা ক্লিক করি, সেই লিঙ্কটা যদি এখানে হচ্ছে সাবমিট করি হচ্ছে ইউজের পরে, সেক্ষেত্রে তো ওপেন হওয়ার কথা। ওই ক্ষেত্রে একসাথে দুইটা ফাইল দেখাতে পারবে না, আপনাদের একটা ফাইলটা রিমুভ করে আরেকটা ফাইলটা দেখাবে। আর আপনার যদি প্রয়োজনীয় কোনো কিছু ওই ফাইলে থাকে তাহলে ওইটাকে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন, ওই বিষয়ে আমরা দেখাবো পরবর্তীতে। আহ এখন আমাদের যে বিডি ইন্ডিভিজুয়াল নামক ফাইলটি রয়েছে ওইটা আপনারা যেহেতু ডাউনলোড করেছেন সবার ডাউনলোডের মধ্যে ওই ফাইলটা থাকার কথা। এখন আমার যে বিডি ইন্ডিভিজুয়াল নামক ফাইলটি রয়েছে ওইটা আমি আমার যে লোকেশনে আছে ওইটা আমি খুঁজে বের করছি। এই যে বিডি ইন্ডিভিজুয়াল ডট ডিটিএ, এটা ফাইলের লোকেশনটা হলো এই যে, এই লোকেশনটা আমি কপি করে নেব। অবশ্যই ইনভাইটেড কমা দিতে হবে। নেক্সট ব্যাকস্ল্যাশ, তারপর আমার ফাইলটার নাম দিতে হবে। ভাইয়া, লোকেশনটা কিভাবে কপি করব? আমি যে লোকেশনে আমার ফাইলটা রয়েছে ওই লোকেশনে যাওয়ার পরে আমি সবার উপরে যে কার্সর রয়েছে ওইখানে ক্লিক করলে আমরা লোকেশনটা দেখাবে, ওই লোকেশনটা আমি কপি করব। আমার তো আমি যদি আবার দেখাই, আবার আমার এই লোকেশনে ফাইলটা রয়েছে, আমি ফাইলটা খুঁজে বের করব। ফার্স্ট অফ অল আমি ফাইলটা খুঁজে বের করব। খুঁজে বের করার পরে আমার ফাইলের উপরে জাস্ট এইখানে দেখা যাচ্ছে, ভাইয়া। হ্যাঁ এখানে ক্লিক করলে আমি ফাইলের লোকেশনটা দেখতে পাবো। আমার ওই লোকেশনটা কপি করতে হবে, Ctrl+C। তারপরে আমি ওই ফাইলটার নাম লিখবো। মানে ফাইলের আগে তো কিছু জিনিস লেখা, এটা ওইটা কি ছিল? ওইটা হলো ওই ফাইলের লোকেশনটা। ভাইয়া ডিরেক্ট কপি অ্যাড্রেস দিলে হবে না? হ্যাঁ, কপি অ্যাড্রেস দিলে হবে। আচ্ছা, এইখানে দেখুন এই যে আমার ডাটাটি রিড করা হয়েছে, এখন আমার ডাটাটা দেখতে পাবো। ডাটা দেখার জন্য আমাদের যেতে হবে ডাটার পরে ডাটা এডিটর। ডাটা এডিটরের পরে আমাদের দুইটা অপশন রয়েছে, একটা হলো ডাটা এডিটর এডিট আর একটা হলো ডাটা এডিটর ব্রাউজ। এডিট অপশনে গেলে আমরা যে ডাটাটা রয়েছে ওইটাকে আমরা চেঞ্জ করতে পারবো বা মডিফাই করতে পারবো। জাস্ট আমি দেখাচ্ছি, এই যে ডাটাটা আমি দেখতে পাচ্ছি এখানে এর মধ্যে আমি ক্লিক করে 1 এর পরিবর্তে আমি 2 লিখতে পারতেছি। কিন্তু যদি আমি ব্রাউজ মোডে যাই, এডিট ব্রাউজ, ব্রাউজ মোডে গেলে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। এই যে আমি চাইলেও কোনো ফাইল চেঞ্জ করতে পারবো না। নেক্সট আমাদের কাজ হচ্ছে আহ যদি আমি সেম লোকেশনে থাকি, আমি ওয়ার্কিং ডিরেক্টরি হিসাবে আমার ফাইলটা যেখানে আছে ওইটাকে আমি যদি সেট করি, যেমন আহ ওয়ার্কিং ডিরেক্টরি হিসাবে আমি যদি ওই ফাইলটাকে সিডি, ফাইলটা যেখানে ছিল
আমি আমার ফাইলটা যেখানে আছে ওইটাকে যদি আমি ওয়ার্কিং ডিরেক্টরি হিসেবে সিলেক্ট করি, তাহলে আমি জাস্ট ফাইলটার নাম লিখলেই আমার ফাইলটা রিড হবে। এই যে আমার ফাইলটি রিড হয়েছে। আর এইটাকে আমরা ক্লিক করে করতে পারি। ক্লিক করে করার জন্য আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম ফাইলে যেতে হবে, তারপর ওপেনে যেতে হবে, ওপেনে যাওয়ার পরে আমার ফাইলটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সিলেক্ট করলে আমরা ফাইলটি ওপেন করতে পারবো। আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে কোনো ডাটা আছে, আমরা ওইটা কিভাবে রিড করতে পারবো। ওটার জন্য আমাদের কোডটা হবে ইউজ, তারপর আমাদের যে ওয়েবসাইটে রয়েছে ওই ওয়েবসাইটের ডাটার লিঙ্কটি লাগবে, ইউআরএল। ওই ডাটার ইউআরএলটা দিব, কমা দিয়ে ক্লিয়ারটা দিব। ক্লিয়ার দিলে আমাদের আগের যে ডাটা সেটটা ওপেন করা আছে ওইটা ক্লোজ হয়ে গিয়ে এই ফাইলটা ওপেন হবে। সেম ভাবে আমরা ওয়েব ইউজ করলে আমরা কোন লোকেশনে এই ফাইলটা ওপেন আছে ওই লোকেশনটা আমরা দেখতে পাবো। তারপর ওয়েব ইউজ লাইভ এক্সপেন্ডেন্সি এই নামের একটা ফাইল আছে, ওইটা ওপেন করার জন্য এই কোড ইউজ করা লাগবে, ওয়েব ইউজ। আর সেম ভাবে এটা আমরা একটু দেখি কিভাবে করা যায়। আচ্ছা, ডো ফাইল থেকে ডাটা কিভাবে রান করে ওইটার জন্য আমাদের ডো ফাইলে যে কোডটা লেখা আছে ওইটাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট। সিলেক্ট করার পরে এইখানে এই যে এক্সিকিউট নামের একটা অপশন আছে, ওইটা রান করলে আমরা ওই কোডটা রান করতে পারবো। রান করার পরে এই যে আমাদের ডাটাটা হবে, এই যে ডাটাতে যাব, ডাটা এডিটর, ডাটা এডিট অথবা ডাটা ব্রাউজে যাব। ডাটা এডিটে না গিয়ে আমরা ডাটা ব্রাউজে গেলে জাস্ট দেখতে পারবো, কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আমাদের ডাটাটা হলো এইরকম, ড্রাগ, ডিজিজ আর সিস্টোলিক। এখানে সম্ভবত যে ডাটাটা আছে ওইখানে আমরা 4 ধরনের ড্রাগ ইউজ করা হয়েছে। 4 ধরনের ড্রাগ 3 ধরনের রোগের উপর ইউজ করার পরে ওইটার সিস্টোলিক ব্লাড প্রেশারের সিস্টোলিক চাপটা কিরকম ওইটা একটা মেজারমেন্ট এখানে কাউন্ট করা হয়েছে। নেক্সট আমাদের যে ডাটাটি রয়েছে ওয়েব ইউজের মধ্যে ওইটা হলো এই যে এটাকে আমরা সেম ভাবে রান করতে পারি। ওই রকম ওয়েব ইউজের ক্ষেত্রে এই ধরনের ফাইল আমাদের সরাসরি রান না করেও আমরা চাইলে ডাউনলোড করে দিয়ে পরে রান করতে পারি, এটার তেমন বেশি ইউজ নেই এই কারণে। আর আমরা যদি ওয়েব ইউজ সেট, আমরা কোনো একটা লোকেশনকে সেট করতে চাই, এটার জন্য আমাদের কোড হবে ওয়েব ইউজ সেট। জাস্ট শুরুতে ওয়েব ইউজ সেট, তারপরে আমাদের ইউআরএলটা দিতে হবে, ওই যেই লোকেশনটা আমি সেট করতে চাই ওটার ইউআরএল দিতে হবে, কমা ক্লিয়ার। নেক্সট আমাদের কাজ হচ্ছে এক্সপোর্ট ডাটা ফাইল। আমরা কিভাবে ইম্পোর্ট ডাটা ফাইল, কিভাবে আমরা ডাটা ফাইল ইম্পোর্ট করতে পারি। এখন আমাদের ডাটা ফাইলটা সিএসভি অথবা টেক্সট ফরম্যাটে থাকতে পারে। সিএসভি অথবা টেক্সট ফরম্যাটের জন্য আমাদের ইম্পোর্টের জন্য ডাটার কোডটা হবে ইনশিট ইউজিং। ইনশিট আমাদের কোডটা হবে ইনশিট ইউজিং। কোনটাকে আমরা ইউজ করব ওই ফাইলটার নামটা দিতে হবে, কমা ক্লিয়ার। সেম ভাবে টেক্সট ফাইলের জন্য ইনশিট ইউজিং কোন ফাইলটা আমি ইউজ করব, কমা দিয়ে ডট টিএক্সটি টেক্সট ফাইল, কমা ক্লিয়ার। সেম ভাবে আমরা যদি একটা এক্সেল ফাইল, এক্সেল ফাইলের অনেকগুলো ফরম্যাট আছে, সিএসভি আছে, এক্সএলএস আছে, আরো অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখন যদি এক্সএলএস এই ধরনের এক্সটেনশন থাকে তাহলে আমার কোডটা হবে ইম্পোর্ট এক্সেল, তারপর ফাইলটার নাম, আর এখানে 3টা স্ল্যাশ ইউজ করা হয়েছে, এটা একই লাইনে, আমি জাস্ট একই লাইনে লিখলে এটা ইউজ করা লাগবে না। পরবর্তীতে শিট, এখানে এক্সেল ফাইলের মধ্যে অনেকগুলো শিট থাকতে পারে, আমি কোন শিটটাকে রিড করব জাস্ট ওই শিটটার নাম দেওয়া লাগবে। আর ফার্স্ট রো কে ভেরিয়েবল হিসাবে নেবে। ফার্স্ট রো মিনস we can use variable name contained in first row of the Excel file
as the variable name of starter file. এক্সেল ফাইলের ফার্স্ট যে রোটা রয়েছে ওইটাকে আমরা এক্সেল ফাইলে ভেরিয়েবল নেম হিসাবে নিচ্ছি, ওই সেম ফার্স্ট রোকে আমরা স্টার্টার ফাইলের ভেরিয়েবল হিসাবে নিচ্ছি। এক্সেল এটা যদি আমরা এই কোডটাকে যদি আমরা রান করি তাহলে বিষয়টা হবে এই রকম, ইম্পোর্ট ভাইয়া এই ড্র ফাইলটা তো আমাদেরকে দেয়া হয় নাই, তাই না? হ্যাঁ, ডো ফাইলটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দিব। আশা করি আপনারা নিজেরাই পারবেন। ড্র ফাইলটা আর আপনাদের লেকচার স্লাইডটা ওগুলো ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, ওটা আপনাদের বলে দেওয়া হয়েছে। আচ্ছা, ডো ফাইলটা কি ভাইয়া? ডো ফাইলটা হচ্ছে আমি যে কোডগুলো ইউজ করছি ওই কোডগুলো জাস্ট ওইখানে স্টোর করে রাখবো। আমি ওইখানে আচ্ছা, কোডটা লিখে রাখবো, পরবর্তীতে যাতে আমি বুঝলাম এই সেম কোডটা ইউজ করতে পারি। বুঝলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে যদি আমরা এক্সেল ফাইলটা আমরা ফার্স্টে দেখেছি সিএসভি ফাইল। সিএসভি ফাইলের জন্য আমাদের কোডটা ছিল হলো ইনশিট ইউজিং এত। সেম ভাবে ভাইয়া আপনি আমাদেরকে হ্যাঁ জি বলুন। যে ভাইয়া ডো ফাইলে এখানে কোডগুলো কিভাবে স্টোর করে রাখবো ওটা যদি একবার বলতেন। হ্যাঁ, বুঝতে পারিনি। ডো ফাইলে ডো ফাইলে মানে কোডগুলো কিভাবে স্টোর করে রাখবো ওই জিনিসটা বলছিলেন, হ্যাঁ, একবার যদি এই যে বলতেন। হ্যাঁ আমি বলতেছি। এইখানে যে আমি এইগুলো কোডটা তো লিখলাম, ভিডিওতে থাকবে, করে দেখতে পারবে হ্যাঁ তো। ইনশিট, আমি তারপরে এলে ফাইলের লোকেশনটা লিখলাম, তারপর ফাইলটার নামটা লিখলাম, লেখার পরে আমি যে কোডটা লিখতেছি এখানে আচ্ছা, আমি যে এই যে কোডটা ইউজ করেছি এটাকে আমি জাস্ট এখানে কপি করে পেস্ট করতে পারি, অথবা আমি এখানে কোডটা লিখতে পারি। এই যে সিডি ডট যে কোনো কিছু আমি এখানে কোডটা লিখতে পারি, যে কোনো কোড ডো ফাইলে, অথবা ডো ফাইলে আমরা কোড গুলো লিখতে পারি। যেমন আমাদের এই যে ছিল হলো ইনশিট ইউজিং এত, এটা আমরা কোডটা লিখতে পারি এখানে। আচ্ছা, আমি একটু ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট করি। জি আপনাদের বলুন। যাদের প্রশ্ন আছে আপনারা কাইন্ডলি একটু চেষ্টা করবেন, সেটা হচ্ছে আমাদের যে মেসেজ অপশনটা আছে সেখানে টেক্সট করে দেওয়ার, অথবা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। আমরা হচ্ছে ক্লাস শেষে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো অবভিয়াসলি, বাট আমার মনে হয় আপন ভাইকে একটু সুযোগ দেওয়া উচিত যেন সে তার ক্লাসটাকে রেগুলার বেসিসে কন্টিনিউ করতে পারে। যেহেতু এটা রেকর্ডেড থাকতেছে আপনারা চাইলে সেটা বারবার দেখতে পারবেন, বাট আপনারা যখন দেখা যায় যে ক্লাসে একটা জিনিস পড়ানোর মাঝখানে কোনো প্রশ্ন করে ফেলেন, হয়তোবা সেটা আপনার পার্সোনাল প্রবলেম, বাট সেটার জন্য দেখা যায় অনেকে তাদের হচ্ছে মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। তো আমরা যেহেতু হচ্ছে কিউএনএ সেকশন রাখতেছি and সেটার উত্তর আমরা শেষে দেওয়ার চেষ্টা করবো অবভিয়াসলি, তাই আপনারা একটু চেষ্টা করবেন সেগুলোকে নোট ডাউন করে রাখতে। আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্নগুলোর অবভিয়াসলি উত্তর দেওয়ার চেষ্টা করবো, এন্ড এটা রেকর্ডেড ক্লাস আপনারা অবভিয়াসলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট আমাদের ইনশিট ইউজিং এই যে আমাদের সিএসভি ফাইলটা আমরা রিড করতে পেরেছি, সেম ভাবে আমরা টেক্সট ফাইলটাও আমরা রিড করতে পারবো। এবং সর্বশেষ আমাদের যে ফাইলটা ছিল, আমরা যদি ইম্পোর্ট এক্সেল জাস্ট এই যে ফার্স্ট রো, এই জিনিসটা আমরা যদি না ইউজ করি তাহলে কি হয় আমরা জিনিসটা একটু দেখতে চাই। ডাটাতে যাওয়ার পরে ডাটা এডিট, তারপরে ডাটা এডিটর ব্রাউজে যাওয়ার পরে এই যে আমাদের কেস আইডি ভেরিয়েবল নেম গুলো আমাদের একটা
ভেরিয়েবল নেমগুলো আমাদের ABCD এইভাবে নেওয়া হয়েছে, কিন্তু ফার্স্ট রোকে আমাদের ভেরিয়েবল হিসাবে নেওয়া হয়নি। যদি আমরা ফার্স্ট রো ইউজ করি কোডে, জাস্ট ইম্পোর্ট এক্সেল, তারপর ফাইল লোকেশন, তারপরে শিটের নামটা, তারপর ফার্স্ট রো এন্ড দেন ক্লিয়ার, তখন আমাদের কোড যে ইয়াটা আসবে ওইখানে আমাদের ফার্স্ট রোটা ভেরিয়েবল নেম হিসাবে নিবে। এই যে এখন আমাদের ফার্স্ট যে রোটা ছিল এক্সেল ফাইলে ওইটাকে আমরা ভেরিয়েবল নেম হিসাবে কাউন্ট করেছি। সেম কাজটা আমরা ক্লিক করে করতে পারি। ওইটার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে ফাইলে যেতে হবে, তারপর ইম্পোর্ট, তারপর আমাদের এক্সেল ফাইল হলে এক্সেল ফাইল, টেক্সট ফাইল হলে টেক্সট ফাইল সিলেক্ট করতে হবে। আমরা যদি বিষয়টা দেখি, ফাইল, তারপর হলো ইম্পোর্ট এক্সেল, তারপর আমাদের যে এক্সেল ফাইলটা যেখানে আছে ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। এই যে আমার এক্সেল ফাইলটা, আমি জাস্ট ওপেন দিব। এখন আমাকে জিজ্ঞেস করতেছে আমি ফার্স্ট যে রোটা আছে ওইটাকে আমরা ভেরিয়েবল হিসেবে নিব কিনা। যদি আমরা এটাকে ক্লিক করে দিই, সিলেক্ট করে দিই, তাহলে আমার ফার্স্ট রোটা ভেরিয়েবল হিসাবে কাউন্ট করবে। আর যদি আমি ক্লিক না করি, আমার ফার্স্ট রো ভেরিয়েবল হিসাবে কাউন্ট করবে না। ভেরিয়েবল ওরা নিজেরা বাই ডিফল্ট যে ABCD এইভাবে কাউন্ট করে দিবে। জাস্ট ওকে। এই যে আমার এই কোড আমি ইউজ করেছি এটার জন্য। এখন আপনারা একটু আপনাদের যে 4টা ফাইল দেওয়া হয়েছে ওইটা একটু রিড করার চেষ্টা করুন। 5 মিনিট সময় একটু সবাই চেষ্টা করুন ওই 4টা ফাইলটা একটু রিড করতে পারেন কিনা। ভাইয়া আমাদের কাজটা খুব ইজি হতো যদি এখন আপনি ডু ফাইলটা দিয়ে দিতেন আর কি, মানে ক্লাসের সময়টা একটু হ্যাঁ, কার্যকরী থাকতো আর কি। ক্লাস শেষে আপনাদের ডো ফাইল দিয়ে দেওয়া হবে। আপনারা একটু ক্লাস ফলো করার চেষ্টা করুন। এখন ডো ফাইল দিলে সবাই জাস্ট ওটাকে কপি করবে, জাস্ট এটা নিজে ট্রাই করবে না। সবাই কি ডাটা রিড করতে পারবো এখন? জি ভাইয়া। ভাইয়া শুধু রিড করতে গেলে কি ইউজ দিয়ে শুরু করলেই হবে নাকি আগে ডাইরেক্টরি চেঞ্জ করতে হবে বা প্রেজেন্ট ডাইরেক্টরিতে যেতে হবে? ডিরেক্টরি চেঞ্জ না করলে হবে। আপনি যে ডিরেক্টরিতে আছেন জাস্ট ওটা সিলেক্ট করলে হবে। আপনি যদি ক্লিক করে করতে চান ক্লিক করে করতে পারেন, অথবা আপনি যদি কোড ইউজ করতে চান তাহলে এই কোড ইউজ করতে পারেন। ওকে। হ্যাঁ, আমাদের ফাইলটা 2টা ফাইল ছিল, ওপেন একটা হলো এক্সেল ফাইল CSV ফাইল আর একটা টেক্সট ফাইল। আমরা ওই দুটো একটু রিড করার চেষ্টা করব। জি বলুন। হ্যাঁ, আমি ফাইলটা ওপেন করতে পেরেছি স্ট্যাটাসে। তারপরে এখন কি করব? জাস্ট এই কোডটা লিখুন, কমেন্টে গিয়ে এই কোডটা লিখুন। কারো কি সমস্যা হচ্ছে? ভাইয়া আমি না ওপেন করতে পারছি না। মানে আমি আসলে কমান্ডটাই ভুলে গিয়েছি কিভাবে যেন কমেন্ট করতাম। কমান্ডটা হবে ইনশিট ইউজিং, তারপর আপনার ফাইল লোকেশনটা দেওয়া লাগবে, লাস্টে ফাইলের নামটা দেওয়া লাগবে, কমা আচ্ছা ক্লিয়ার। ঠিক আছে। ভাইয়া যে ফাইলটা যে ফাইলটা দেওয়া হয়েছে ওই ফাইলটা হচ্ছে ওপেন কিভাবে করবো ফাইল থেকে? ওইটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড ভাই করা ডাউনলোড হচ্ছে না। কিসের থ্রুতে করবে? জি বলুন। ডাউনলোড ভাই ডাউনলোড করতেছি কিন্তু ডাউনলোড হচ্ছে না কেন?
ওটা নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ওই ফাইলটা তো আপনাদের আগে দিয়ে দেওয়া হয়েছিল, আপনারা একটু চেষ্টা করবেন আগে দিয়ে ডাউনলোড করে রাখার জন্য। ভাইয়া ডাউনলোড করার সময় ভাইরাস আছে এমন বারবার দেখাচ্ছে ফাইল। আহ, ওটা সমস্যা নেই, ওটা জাস্ট আপনি ওকে ওটা দিয়ে দিলে ডাউনলোড ডাউনলোড এনিওয়ে নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এনিওয়ে। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করেছি, and মনে হলো যে ডাউনলোড হয়েছে, কিন্তু সেটা তো ওপেন হলো না। ওই পিসির উপরে দেখেন যে ডাউনলোড একটা তীর চিহ্ন দেওয়া আছে, ওইখানে ক্লিক করে রাখেন, যখন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তখন অটোমেটিক ওপেন হয়ে যাবে আর কি। আপনাদের মধ্যে কেউ কি পেরেছেন? যে পারবেন একটু হ্যান্ড রাইজ করবেন। ভাই আমি কোডটা লিখি নাই, বাট হচ্ছে আমি ওই মানে আকারে ওপেন করে ফেলছি আর কি। যে কোনো ভাবে করলে হবে, আপনার কাছে যেটা ইজি লাগে আপনি ওইটা করবেন। কোডটা আমরা একটু শেখার চেষ্টা করব, না পারলে কোনো সমস্যা নেই, জাস্ট ক্লিক করে করলে হবে। পারবো ভাবতেছি, পরে ট্রাই করবো আর কি, ক্লাস টাইম যেহেতু। ও, অনেকেই পারতেছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, কিন্তু ভাই আমরা লেখার পরে কেন কমান্ড ইনসার্ট ইজ আনরিকগনাইজড আসতেছে, এটা তো বুঝলাম না। বুঝতে পারিনি আপনার। মানে আমি লিখলাম যে ইনসার্ট ইউজিং, তারপরে ফাইলের নাম .csv, কমা দিয়ে লিখলাম ফাইলের নাম না, ক্লিয়ার। ফাইলের নামের আগে ফাইলের লোকেশনটা দেওয়া লাগবে। আপনি ডাউনলোড করার পরে যে লোকেশনে ফাইলটা বর্তমানে রয়েছে ওই ও, লোকেশনটা আপনাকে হুম, দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। আহ, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা কিভাবে ফাইলকে এক্সপোর্ট করতে পারি। আমরা ইম্পোর্ট করা শিখলাম, এখন আমরা ফাইলকে এক্সপোর্ট করা শিখবো। এক্সপোর্ট করার জন্য আমাদের কোডটা হবে আউটশিট ইউজিং। সেম, ওখানে ছিল ইনশিট, এখানে হলো আউটশিট। আউটশিট ইউজিং আমরা যে নামে একটা ফাইলটা প্রশ্ন, যে লোক। জি বলুন। মানে এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে পার্থক্যটা কি, মানে ডাটার ক্ষেত্রে আর কি? এক্সপোর্ট আর ইম্পোর্ট হচ্ছে আমরা কোন একটা ডাটা আমার কাছে তৈরি করা আছে, ওইটাকে আমরা ওইখানে রিড করাবো, রিড করায় ওইখানে আমি অ্যানালাইসিস করব। আর এক্সপোর্ট করব হলো আমরা এটাকে এক্সট্রাক্ট করতেছি, বের করতেছি, আউটপুট হিসাবে আমরা যেটা পাবো। আমরা ডাটাকে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করা শেষ, আমি ডাটাকে মডিফাই করছি নিজের ইচ্ছা মতো। ডাটার মধ্যে অনেক মিসিং ভ্যালু থাকতে পারে, অনেক ধরনের সমস্যা থাকতে পারে, ওগুলো সব আমি সলভ করলাম। সলভ করার পরে নতুন যে ফ্রেশ ডাটাটা পেলাম ওইটাকে আমি এক্সপোর্ট করতে চাই। আমি ডাটার মধ্যে কোনো কাজ করেছি, কাজ করার পরে আমরা যে ফাইলটা পাবো ওইটাকে আমরা আহ ওইটা তো আমার বের করা লাগবে, ওইটাকে আমরা এক্সপোর্ট করলে তাহলে ওইটা আমি ওই লোকেশনে সেভ করতে পারবো, পরবর্তীতে ওই ফাইল নিয়ে আমি কাজ করতে পারবো। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, নেক্সট আমার এক্সপোর্ট করার জন্য আমার কোডটি হচ্ছে আউটশিট ভাইয়া ইউজিং। জি, না, ওই ইনশিটের কোডটা আমি দেওয়ার পরে এখানে বলতেছে ইউ মাস্ট স্টার্ট উইথ অ্যান এমটি ডাটা সেট। হ্যাঁ ভাইয়া, এটা আমাকেও দেখাচ্ছে। কি দেখাচ্ছে? You must starts with an empty data set. তাহলে আপনার ডাটাটা ডাউনলোড এখনো কমপ্লিট হয়নি, অথবা ডাউনলোড ঠিকভাবে হয়নি। ওই ডাটাটার ভিতরে ওই ফাইলটার ভিতরে কোনো ডাটা নেই, এই কারণে এটা হ্যাঁ, দেখাচ্ছে। এবং এটা ওপেন করলেও কিছু দেখাচ্ছে না। ওইটা আমার নেটওয়ার্কের যেটা ইস্যুর সেভ কারণ হতে ফাইলটা। পারে, ওটা ডাউনলোড হয়নি ঠিকভাবে। একটু ডাউনলোড ঠিকভাবে করার আচ্ছা, চেষ্টা করুন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হচ্ছে এক্সপোর্ট। ইনশিট ইউজিং, তারপর আমাকে যে লোকেশনে আমি সেভ করতে চাই ওই লোকেশনটা দেওয়া লাগবে। লাস্টে আমি কমা, নো লেভেল, রিপ্লেস, এই তিনটা শব্দ ইউজ করা লাগবে। কমা হলো আমার ডিটারমিনেন্ট হিসাবে কাজ করবে। নো লোকেশন, নো লেভেল, ওইটা আমার কাজ করবে হলো ভেরিয়েবলের মধ্যে কোনো লেভেল নেই। আর রিপ্লেস, এই নামের যদি কোনো ফাইল থাকে ওইটা রিপ্লেস করে দিবে। জাস্ট আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি।
এই যে আমাদের যে নতুন ডাটাটা রয়েছে, যেটা আমরা ইম্পোর্ট করেছি, ওইটা আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা ক্লিক করে এক্সপোর্ট করতে পারি। ওটার জন্য আমাদের শুরুতে যেতে হবে ফাইল, ফাইলে যাওয়ার পরে ইম্পোর্টের নিচেই আছে এক্সপোর্ট। এখন আমি এক্সপোর্টটা কোন ফাইল হিসাবে করতে চাই, আমি যদি সিএসভি ফাইল করতে চাই তাহলে আমাদের সিএসভি হিসাবে সিলেক্ট করতে হবে। সিএসভি ফাইল হিসাবে সিলেক্ট করার পরে আমাদের এখানে তিনটা অপশন আছে। ওই যে আমরা কমা লিখেছিলাম, এই যে কমা কমা সেপারেট ফরম্যাট, আমরা ওই কমা সেপারেট ফরম্যাট হিসাবে সিলেক্ট করব। তো কমা সেপারেট ফরম্যাটটা আসলে কাজ করে, সিএসভি ফাইলটা একটা ভেরিয়েবলের পরে কমা 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 দিয়ে নেক্সট ভেরিয়েবল গুলো স্টোর করে। আচ্ছা, এখন আমরা যে ফাইলটা যে নামে সেভ করতে চাই, জাস্ট ওই নামটা আমি দিব। আমি কোথায় সেভ করতে চাই, ধরলাম আমি ই ড্রাইভে সেভ করতে চাই। ই ড্রাইভে সেভ করতে চাই, ফাইলের নামটা কি হবে? নিউ। ওকে, এই যে এই ক্ষেত্রে আমার কোডটি হবে এক্সপোর্ট ডিটারমিনেট ইউজিং ফাইলের লোকেশন রিপ্লেস। শেষ। সেম ভাবে আমরা যদি কোড ইউজ করি তাহলে আমাদের কোডটা হচ্ছে এক্সপোর্ট ডিটারমিনেট ইউজিং আর ইনশিট আউটশিট। ডিলিমিটেড দিয়ে কি বোঝাচ্ছে? জি বলুন। ডিলিমিটেড, ওই যে একটু আগে দেখাচ্ছিল আউটশিট স্পেস ডিলিমিটেড। আচ্ছা, ডিলিমিটেড ওইখানে আমাদের বোঝাচ্ছে সিএসভি ইজ নট ফাউন্ড, যেই ভেরিয়েবল গুলো আছে ওই ভেরিয়েবল গুলো জাস্ট ওইখানে স্টোর হবে, আর নতুন কোনো এক্সট্রা কিছু অ্যাড হবে না ওইখানে সিএসভি ফাইলের মধ্যে। আমাদের ওইখানে জাস্ট একটা শিটই থাকবে, অন্য কোনো শিট থাকবে না। আমরা এক্সেল ফাইলের মধ্যে অনেকগুলো শিট তৈরি হতে পারে, জাস্ট ওইখানে একটাই শিট তৈরি হবে। আচ্ছা, আউটশিট ইউজিং, আমরা যদি এই কোডটা ইউজ করি, আউটশিট ইউজিং তারপর ফাইলের লোকেশনটা তারপর কমা নো লেভেল রিপ্লেস, তাহলে আমাদের একটা ফাইলটা নতুন করে সেভ হবে। জাস্ট আমরা ই ড্রাইভে যাব, ই ড্রাইভে যাওয়ার পর এই যে বিডি ইন্ডিভিজুয়াল নামের আমার একটা নতুন ফাইল সেভ তৈরি হয়েছে, ওইটাকে আমরা ওপেন করলে জাস্ট এই যে কমা কমা দিয়ে এই ধরনের ভেরিয়েবল থাকবে। এটা যদি আমরা ওপেন করি, এই যে সেম ভাবে আমরা নিউ সিএসবি সেভ করেছিলাম, ওইটাও আমাদের এই যে কমা কমা দিয়ে এই ধরনের ভেরিয়েবল গুলো সেভ করেছে। তাহলে ভাইয়া হচ্ছে আমাদের যে ইনপুট ফাইলগুলো ছিল এইগুলোতে যদি আমাদের কোনো মিসিং ভ্যালু বা কোনো ডাটাতে কোনো ভুল না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপোর্ট ব্যবহার করার মাধ্যমে আর কি ডাটাগুলো হচ্ছে ক্ষমা বা কোনোভাবে হচ্ছে সেপারেট করে রাখতে পারি, এতটুকুই তো। আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, আবার একটু যদি বলেন। মানে আমরা যখন ইনপুট করি একটা ডাটা, ওই ডাটাটাকে আমরা এক্সপোর্ট করতেছি, কেননা ওই কমা সেপারেটেড করে হচ্ছে আমরা মিসিং ভ্যালু বা কোনো ডাটায় যদি ভুল ইনফরমেশন না থাকে চেক করার পরে দেন হচ্ছে আমরা এক্সপোর্টের মাধ্যমে এটা সেভ করে রাখতেছি, পরবর্তীতে আমরা কাজ করতে পারবো এটা নিয়ে আর কি। সিএসভি আকারেই তো আমরা সেভ করলাম এখানে কমা সেপারেটেড দিয়ে। আমরা এক্সপোর্ট করতেছি হলো আমরা যে কাজ করার পরে আমার যে নতুন কাজ করার পরে যে নতুন ফাইলটা তৈরি হয়েছে ওই ফাইলটা আমি সেভ করে রাখতেছি, পরবর্তীতে যাতে আমরা ওই নতুন ফাইলটা নিয়ে কাজ করতে পারি। আমরা তো ভাই কোনো কাজ করি না এই ফাইলে, আমরা তো যে ফাইল ছিল ওই এখন আমরা ফাইলটাই তো আমরা just
হ্যাঁ, এখনো আমরা কোনো কাজ করিনি। আমরা সেম ভাবে আমরা পরবর্তীতে যখন কাজ করব, কাজ করার পর যাতে আমরা সেভ করতে পারি, আমরা জাস্ট এখন সেভ করাটা শিখতেছি। সেম ভাবে আউটশিট ইউজিং টেক্সট, এটা ইউজ করে আমরা টেক্সট ফাইল আকারে এক্সপোর্ট করতে পারবো। ওইটা আমরা ক্লিক করেও করতে পারবো। ক্লিক করে করার জন্য আমাদের করতে হবে ফাইল, এক্সপোর্ট, এখানে টেক্সট, সিএসবি আছে, টেক্সট, ডিটারমিনেট আছে। এই যে কোনো দুইটা, এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করে আপনি টেক্সট বা সিএসবি আকারে সেভ করতে পারবেন, অথবা আপনি এক্সেল আকারেও যদি এক্সপোর্ট করতে চান এখানে ক্লিক করে করতে পারবেন। এরপর আমরা যে রেজাল্ট, এই যে আমরা যে রেজাল্ট গুলো পাচ্ছি, রেজাল্ট উইন্ডোতে আমরা রেজাল্ট গুলো পাবো। যেমন আমরা আপনি বললেন আমরা কোনো কাজ করিনি, জাস্ট আমরা একটা ছোট একটা জিনিস করতে পারি, যেমন ট্যাব ইউজ করে আমরা যে কোনো ভেরিয়েবলের নিয়ে কাজ করতে পারি। যেমন এই ভেরিয়েবলটা নিই, এই যে এই ভেরিয়েবলের মধ্যে এটার ফ্রিকোয়েন্সি এত আছে, পার্সেন্টেজ এত আছে, কিউমুলেটিভ পার্সেন্টেজ এত। জাস্ট এইটা যে আমার আউটপুট এসেছে, এই আউটপুট গুলো এইরকম তো আমি অনেক কাজ করব। জাস্ট কাজটা কি ছিল আসলে বুঝি নাই, মানে ট্যাব দিলেই মানে এই সম্পর্কিত তথ্যগুলো চলে আসবে? এটার একটা টেবিল তৈরি করবে। এখানে ভেরিয়েবল অনেক বেশি। জিরো 1 7, জিরো ফ্রিকোয়েন্সি এত, জিরো পার্সেন্টেজ এত, কিউমুলেটিভ পার্সেন্টেজ এত, ওয়ানের ফ্রিকোয়েন্সি এত, পার্সেন্টেজ এত, কিউমুলেটিভ পার্সেন্টেজ এত, 7। 7 বলতে আসলে মিসিং ভ্যালু গুলোকে 7 আকারে স্টোর করা হয়েছে এখানে। 7 হলো মিসিং ভ্যালু, মিসিং ভ্যালু হলো এত। পার্সেন্টেজ 6.40% মিসিং ভ্যালু রয়েছে, আর টোটাল কিউমুলেটিভ পার্সেন্টেজ হলো এত। জাস্ট এই ধরনের আমরা যে আউটপুট গুলো পেয়েছি, এখন এটাকে আমরা যদি এক্সপোর্ট আকারে সেভ করে রাখতে চাই, তাহলে এক্সপোর্ট জাস্ট রেজাল্টটাকে আমি এক্সেল ফাইল আকারে এক্সপোর্ট করে রাখতে পারবো। জাস্ট আমরা এটাকে এক্সেল ফাইল আকারে এটাকে এক্সপোর্ট করে নিয়েছি। এখন এটা আমার এক্সেল ফাইল আকারে সেভ হয়ে থাকবে। সেম ভাবে আমরা অন্য যে কোনো কাজ করার পর আমরা গ্রাফ চার্ট, পাই চার্ট, পরবর্তীতে হিস্টোগ্রাম, ওইসব সম্পর্কে দেখবো। ওইগুলো করার পরে আমরা ওইটাকে এক্সপোর্ট করতে পারবো এইভাবে। ভাই একটা প্রশ্ন, মানে আমরা যখন সেভ করতেছি এগুলো দেখা যাচ্ছে আপনি বলতেছেন এক্সেলে বা হচ্ছে আমরা ওয়ার্ডে সেভ করতেছি, এখন স্টার্টার কি কোনো নিজস্ব ইয়ে নেই যে হচ্ছে এইগুলা সেভ করা যায়, মানে আমরা যে কাজগুলো করবো আউটপুট গুলো হচ্ছে স্টার্টার ইয়েতেই দেখা যাবে, ফরম্যাটেই? স্টাটা ফরম্যাটে আপনি সেভ করতে পারেন, তাহলে স্টাটা ফরম্যাটে দেখা যাবে। বা যে এক্সপোর্টটা করব ওই ফাইলটা আমি পরবর্তীতে রিড করতে পারবো। যেমন আমরা এক্সপোর্ট করেছিলাম না, এই যে এই ফাইলটা তো আমরা এক্সপোর্ট করেছিলাম ই ড্রাইভে। এই যে এই দুটা ফাইল আমরা এক্সপোর্ট করেছিলাম, এই যে এটা পিডি ইন্ডিভিজুয়াল সিএসবি আর নিউ সিএসবি, এই দুটো আমরা এক্সপোর্ট করেছিলাম। এটা চাইলে আমরা আবার স্টার্টাতে রিড করতে পারবো। আমাদের রিড করার জন্য শুরুতে যেতে হবে ফাইলে, ফাইলে যাওয়ার পরে আমাদের কি করা লাগবে, ইম্পোর্ট। ইম্পোর্ট করার পরে আমরা সিএসবি ফাইল দেওয়ার পরে আমরা ফাইলটাকে খুঁজে বের করতে হবে। আমাদের ছিল ই ড্রাইভে, ফাইলটার নাম হলো বিডি ইন্ডিভিজুয়াল ডট সিএসবি। সিলেক্ট করলাম, জাস্ট ওকে। হ্যাঁ, এই যে আমার ডাটাটা রিড হয়েছে, দেখতে জি পাচ্ছেন? জি ভাই। এখন আপনাদের একটা ডাটা রয়েছে আইডি নামে, ওইটা একটু দেখুন তো। একটা ফাইল আছে অনেক বড়, ওই ফাইলটা একটু দেখুন তো, ওইটা রিড করতে পারেন কিনা আপনারা?
এই যে BDIR81FL, এই ফাইলটা রিড করা যায় কিনা একটু দেখুন তো সবাই। এটা কি ফরম্যাটে ইম্পোর্ট করবো ভাইয়া? ভাইয়া এখানে তো দেখাচ্ছে যে এটা মানে ওপেন করতে পারতেছে না, এখানে টু মাচ ভ্যারিয়েবলস, আপ টু 5000 ভ্যারিয়েবল ইউজ করা যাবে, কিন্তু এখানে আই থিঙ্ক বেশি আছে এটা দেখাচ্ছে। আহ এটা কিসের ডাটা কেউ কি বলতে পারেন? আমাকে শুনতে পাচ্ছেন? এটা বিডিএইচএস 2022 এর ডেটা। হ্যাঁ, এটা BDSS 2022 এর ডাটা। এটা ওমেন ডাটা। এখানে 15 থেকে 45 বছর বয়সের ওমেনদের ডাটা রয়েছে। তো সাধারণত এই ধরনের ডাটাগুলো সাইজ একটু বড় হয়, তখন আমরা কিভাবে রিড করব? যদি আমার কাছে ডাটাটি ডাউনলোড করা আছে, আমি একটু রিড করার চেষ্টা করি। আহ, আমরা শুরুতে যাব ফাইল, তা তারপরে আমাদের যেতে হবে ওপেন, তারপর আমাদের ডাটাটি যে লোকেশনে আছে ওই লোকেশনে আমরা যাব। ভাইয়া আমরা তো এতক্ষণ এই যে, ইম্পোর্ট দিয়ে ওপেন করতাম, জি এখন তো বলুন ওপেন দিয়ে আপনাদের। করতেছি। হ্যাঁ, এতক্ষণ তো ওপেন ভাই দিয়ে হচ্ছে করতে আমরা হয়। ইম্পোর্টের মাধ্যমে ওপেন করতাম, এখন তো ওপেন ব্যবহার করে ওপেন করতেছেন। না আহ, আগের ফরম্যাটটা হচ্ছে। ইম্পোর্ট দিয়ে আমরা ওপেন করতাম হলো এক্সেল ফাইল অথবা CSV ফাইল, আর স্টাটা ফাইল আমরা ওপেন করতাম হলো কি দিয়ে? ওপেন দিয়ে মানে এখন যে ফাইলটা এটা কি স্টার্টার ফাইল? হ্যাঁ, এটা স্টাটা ফাইল। এটা ইউজ দিয়ে আমরা ওপেন করতাম। যদি আমরা কোড লিখতে চাই, ইউজ লিখবো, ফাইল লোকেশন লিখবো, লাস্টে ফাইলের নামটা লিখবো, কমা দিয়ে ক্লিয়ার লিখবো। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করতেছে আগের ফাইলটা আমি সেভ করতে চাই কিনা। আচ্ছা, আমাদের সবার কি এইরকম একটা মেসেজ এসেছে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা এই যে ভাই আমাদের এরকম একটা ইরো, দেখাইছে যে পার্সোনাল ভ্যারিয়েবলের উপরে অ্যাড করা যাচ্ছে না। হ্যাঁ, এটার জন্য আমাদের এই একটা ইরর এসেছে। ইররের মধ্যে আমাদের কি লেখা আছে? সেট ম্যাক্স বার। সেট ম্যাক্স বার নামের আমাদের একটা অপশন আছে। স্টার্টার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 12,000 ডাটা, সরি 12,000 না, 1,20,000 ডাটা আমরা রিড করতে পারবো। 1,20,000 ভেরিয়েবল যদি থাকে তাহলে আমরা স্টার্টাতে রিড করতে পারবো। কিন্তু বাই ডিফল্ট এটা 5,000 থাকে, তো আমাকে ওইটা সেট করে নিতে হবে। আমার জন্য এই জন্য আমাদের কোডটা হবে সেট ম্যাক্স বার, SET। আমি 1,20,000 দিয়ে দিচ্ছি। এখন আমরা রিড করার চেষ্টা করি।
ফাইল, ওপেন, আমি ফাইলটি সিলেক্ট করেছি, এখন ওপেন। দেখা যাচ্ছে এই যে ডাটা, ডাটা এডিটর, ডাটা ব্রাউজ, এটা হচ্ছে আমাদের বিডিএইচএস এর 2022 সালের ওমেন ডাটা। সবাই একটু রান করার চেষ্টা করি। আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু ডাটা মিসিং হয়ে যাবে না? মানে আমরা তো একটা লিমিটেশন থাকে ডাটার, আর আমাদের তো তার চাইতে বেশি ছিল এখানে। আমরা তো ম্যাক্সিমাম না, ডাটার আমাদের তার চেয়ে বেশি ছিল না, আমাদের তার থেকে কম আছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এখানে মোট ভেরিয়েবলটা কত? মোট ভেরিয়েবল 5425। আমরা ভেরিয়েবল সেট করেছি 1,20,000। এই যে প্রথম আমার দিকে কেন ওপেন হয় নাই ভাই ফাইলটা? আমাদের বাই ডিফল্ট ভেরিয়েবল দেওয়া থাকে হলো 5,000। এখানে যেহেতু 5,425টা ভেরিয়েবল রয়েছে, তাই এটা ওপেন করতে পারে নাই। তখন আমরা সেট ম্যাক্স বার, ম্যাক্সিমাম কত ভেরিয়েবল আমি ইউজ করতে পারবো ওইটার যখন আমি সেট করে দেব, তখন এটা রিড করতে পারবো। সবাই একটু ট্রাই করি, আচ্ছা জাস্ট ভাই, 5 এটা তো মিনিট। কোডের মাধ্যমে দেখালেন, মানে হচ্ছে কোড ব্যতীত হচ্ছে ওইভাবে দেখানো যাবে না যে ওপেন এটা দেবে? এটা আসলে ক্লিক করে করা যায় না, কিছু জিনিস শুধু কোডিং এ করা লাগবে। সবাই একটু ট্রাই করি, এটা হয় কিনা। যাদের ভাইয়া হয়ে যাবে তারা ম্যাক্সিমাম একটু ভেরিয়েবলটা হ্যান্ড কি রাইজ করি। বাড়ালেন, ওটা আরেকবার একটু দেখাবেন? বুঝতে পারিনি যারা। ভাইয়া ম্যাক্সিমাম ভেরিয়েবলটা কিভাবে বাড়ালেন? মানে আমি আমি যখন দিয়েছি ওখানে হচ্ছে আপনি ফার্স্টে দেওয়ার পর যে মেসেজটা আসছে আমার ওরকম আসতেছে। ওটার জন্য আমার কোডটা হবে সেট max bar, তারপর আমাদের কত ভেরিয়েবল আমি ম্যাক্সিমাম ইউজ করতে চাই ওইটা আমার লিখতে হবে, 1,20,000। জাস্ট তারপর এন্টার। এটা তো আমি অলরেডি সেভ করে রেখেছি, এই কারণে আমার এটা দেখাচ্ছে। আমি যদি অন্য কিছু দেই, যেমন আমি আবার 5,000 ফেরত, 5,000 ফেরত না আনি, 7,000 দেই। সবাই একটু ট্রাই করি। অলরেডি অনেকে পেরেছেন। কয়জন পারেননি একটু হ্যান্ড রাইজ করা যাবে? সবাই একটু হ্যান্ডটা। যারা পারেননি, দুই একজন একটু কি প্রবলেম হচ্ছে একটু বলা যাবে? রাসেল ভাই, আপনি একটু যদি বলেন কি সমস্যা হচ্ছে আপনার।
আচ্ছা, অলরেডি অনেকে পেরেছে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের নেক্সট স্লাইড হবে হলো কিভাবে আমরা স্টার্টাতে যে কোনো ডাটা এন্ট্রি করতে পারবো। ওটার জন্য আমাদের ফার্স্ট অফ অল কোডটা হবে ইনপুট, তারপরে হলো আহ, যে ভেরিয়েবলটা আমরা ইউজ করতে চাই আমাদের ভেরিয়েবলের নামগুলো দেওয়া লাগবে। আমরা এখানে SSID হাউস হোল্ড আইডি হিসাবে SSID ইউজ করেছি। নেক্সট আমাদের সেক্স, নেক্সট স্ট্রিং ভেরিয়েবলের জন্য STR 10 10 দিয়ে আমরা বুঝাচ্ছি আমাদের ভেরিয়েবলের লেন্থ হবে 10টা ক্যারেক্টার ইউজ করা যাবে এখানে। আমাদের স্ট্রিং ভেরিয়েবলের নামটি হচ্ছে লোকেশন। তো আমরা 4টা ডাটা এন্ট্রি করছি। 4টা ডাটা এন্ট্রি করার জন্য আমাদের কোডটা হবে জাস্ট আমরা হাউস হোল্ড আইডি, সেক্স, মেল ফর 1, ফিমেল ফর 0, এরপর হলো লোকেশন, আরবান, রুরাল। জাস্ট আমরা এই কোডটা ইউজ করা লাগবে। শুরুতে আমাদের ইনপুট, তারপর হলো SSID, তারপর হলো সেক্স, তারপর হলো স্ট্রিং ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবলের লেন্থ হবে 10, এরপর হলো আমাদের স্ট্রিং ভেরিয়েবলের নাম, লোকেশন, তারপর আমাদের ডাটাগুলো আমাদের লিখতে হবে। আমরা যদি এই কোডটা রান করি, ব্রাউজ, এখন যদি আমরা দেখি আমাদের ডাটাটা এই যে আমাদের ডাটাটা আসছে এরকম। এটা যদি আমরা ক্লিক করে করতে চাই তাহলে আমাদের শুরুতে করতে হবে ফাইল, ডাটা, ফাইল, তারপর নিউতে যাওয়ার পর আমার একটা টেক্সট আসবে এরকম। তো আমরা যদি ইয়েস দিয়ে দিই, তারপর আমরা চাইলে যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারি। ভেরিয়েবল 1, ভেরিয়েবল 1 এর মধ্যে আমরা ভেরিয়েবলের নেমটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। SSID, তারপর আমরা এখানে ভেরিয়েবল যে কোনো ভেরিয়েবলের নামটা দিতে পারবো। নেক্সট ভেরিয়েবল আমাদের ভেরিয়েবলের মধ্যে আমাদের 1, 0, এটা মিসিং ভেরিয়েবল। জাস্ট ভেরিয়েবলের নামটা আমরা দিতে পারি।
ভেরিয়েবল এডিটের জিনিসটা আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আপনাদের আচ্ছা একেবারে ভাই, আমরা লাস্ট, হ্যাঁ জি ওয়ার্ড বলুন। ফাইলে লিখে এরকম ভাবে কোনো ভেরিয়েবল ইনপুট করতে পারবো না? ওয়ার্ড ফাইলে লেখা বা ওয়ার্ড ফাইলে লিখে আমরা ডাটা ইনপুট করতে পারবো না, আমরা এক্সেল ফাইলে লিখে ডাটা ইনপুট করতে পারবো চাইলে। আর আমরা যদি সরাসরি স্টাটা ফাইলে ইম্পোর্ট করতে চাই, তাহলে আমরা এই রকম ইনপুট ডট আমাদের ভেরিয়েবল গুলোর নাম লিখতে হবে, ভেরিয়েবলের ডাটা গুলো লিখতে হবে, লাস্ট ইন্ট লিখে আমার কোডটা ফিনিশ করতে হবে। এভাবে আমরা করতে পারি, অথবা আমরা ক্লিক করে করতে পারি। জাস্ট আমাদের ডাটা এডিটে যাব, ওইখানে নিউ যাব, এডিট, ডাটা এডিটর, এডিটে যাব, তারপর এখানে আমরা ফাইলের মধ্যে যাওয়ার পরে নিউ, ভাইয়া নিউ নিলে কি আগের ফাইলটা এমনিতে ক্লোজ হয়ে যাবে? আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা জি যাচ্ছে। ভাইয়া, জি ভাইয়া শোনা যাচ্ছে। এতক্ষণ কি শুনতে পেয়েছিলেন? না ভাই, এতক্ষণ শোনা যায়নি, মধ্যে একটু সময়। ও আচ্ছা, আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল। আমাদের এখানে ফাইলে যেতে হবে, নিউতে যেতে হবে, নিউতে যাওয়ার পরে আমরা নিউ দিলে নতুন একটা ফাইল ওপেন হবে, যেটা একেবারে খালি থাকবে। ওইখানে আমরা চাইলে যে কোনো ভেরিয়েবল অ্যাড করতে পারবো, ওইটার মধ্যে ডাটা এন্ট্রি দিতে পারবো। আপনার একটু ট্রাই করুন এই জিনিসটা হচ্ছে কিনা। কোড দিয়ে করতে পারেন, অথবা ক্লিক করেও করতে পারেন। ভাই ওইখানে আমার একটা প্রশ্ন ছিল যে হচ্ছে আমরা যখন হচ্ছে নতুন করে হচ্ছে এন্ট্রি করবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আগের ফাইলটা ওপেন থাকবে, এটাকে নিজে নিজে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে ক্লোজ হয়ে নতুনটাই ওপেন হয়ে যাবে না? কোড লেখার ক্ষেত্রে আমাদের শুরুতে ক্লোজ করে আসা লাগবে, আর ওই ক্ষেত্রেও আমাদের শুরুতে ক্লোজ করা লাগবে। ক্লোজ করার ক্ষেত্রে আমাদের শুরুতে ওই ফাইলে যেতে হবে। আমি যদি দেখাই, এইখান থেকে আমাদের শুরুতে যেতে হবে ডাটা, ডাটা এডিটর, ডাটা ব্রাউজ, অথবা ডাটা এডিট। ডাটা ব্রাউজে গেলে আপনি নিউ অপশনটা পাবেন না, ডাটা এডিটের অপশনে যেতে হবে। এই যে ডাটা, ডাটা এডিটর, ডাটা এডিট, নেক্সট ফাইল। ফাইলের পরে এখানে নিউ একটা অপশন আছে, ওই নিউ অপশনে ক্লিক করার পরে আপনি একেবারে ব্ল্যাঙ্ক একটা ফেস পাবেন, ওইখানে আপনি ভেরিয়েবলে অ্যাড করতে পারবেন এবং ভেরিয়েবলের ডাটা এন্ট্রি করতে পারবেন। ভাইয়া এখানে ভ্যালু লেভেলটা কিভাবে অ্যাড করব? ভ্যালু লেভেল, যেমন ভাইয়া ওই যে আপনি আরবানের ক্ষেত্রে 1 দিয়েছেন, রুরালের ক্ষেত্রে 0 দিয়েছেন, এটা মানে জিইউআই ফরম্যাটে কিভাবে অ্যাড করবো আর কি? আরবানের ক্ষেত্রে 1, রুরালের ক্ষেত্রে 0, ওইটাকে লেভেল বলে। আমরা লেভেল সম্পর্কে তৃতীয় ক্লাসে জানতে পারবো আর কি। আমরা লেভেলটা নিয়ে পরবর্তী ক্লাসে আর কি শিখবো। আচ্ছা ঠিক আছে। আপনারা ডাটাটা এন্ট্রি করতে পেরেছেন? যারা পেরেছেন তারা একটু হ্যান্ড রাইজ করুন তো। হ্যাঁ ভাইয়া, এটা কি হচ্ছে আমি যদি আগের ডেটা ক্লিয়ার করে নিই তাহলে কোনো সমস্যা হবে? না, আগের ডাটা ক্লিয়ার করে নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা আগের ডাটা ক্লিয়ার করে নিয়ে পরে আমার নতুন ডাটা এন্ট্রি দেওয়া লাগবে।
আচ্ছা ভাই, আমাদের ক্লাসটা আর কতটুকু সময় চলতে পারে আজকে? হ্যাঁ, আজকের ক্লাসের সময় অনেক বেশি চলে গেছে। আহ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের স্লাইড এখনো বাকি রয়ে গেছে, এই কারণে একটু ফাস্ট যাওয়া উচিত ছিল। আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশ দেখবো। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা ক্লাসে কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে ওই বিষয়ে আমরা কথা বলতে পারি। ভাইয়া এসপিএসএস এর ফাইলগুলো কি এই ফরম্যাটে ওপেন করা যায় স্ট্যাটাতে? এসপিএসএস, হ্যাঁ এসপিএসএস ফাইলগুলো ওপেন করা জি, যায়। ওইটাকে আপনি জাস্ট ক্লিক করে ওপেন করতে পারেন। এসপিএসএস। এই যে এসপিএসএস পেয়েছেন, জি ভাই। ফাইলে যেতে হবে, ইম্পোর্টে যেতে হবে, তারপরে জাস্ট আমার কাছে এসপিএসএস ফাইল সম্ভবত আছে, এসপিএসএস ফাইল, তারপর ব্রাউজে গিয়ে আপনার কাছে কোনো এসপিএসএস ফাইল থাকলে ওইটাকে আপনি খুঁজে বের করতে হবে। জাস্ট আমার কাছে আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এসপিএসএস এসপিএসএস এর অনেক ফাইল আমার কাছে আছে। জাস্ট অটোমোবাইল ওপেন, ওকে, এই যে এখানে তো আমার ভাইয়া কোনো লোকে ভেরিয়েবল আমি যদি চেঞ্জ করতে চাই বা অ্যাড করতে চাই এগুলো তো করা যাবে এসপিএসএস ফাইলটাই। হ্যাঁ, আপনি চাইলে ওপেন করতে কোনো ভেরিয়েবল চেঞ্জ করতে পারেন বা অ্যাড করতে পারেন। এই যে আমার এই ভেরিয়েবল গুলো আছে, এই ডাটা গুলো আছে স্পেসেস ফাইলে। জি ভাই, থ্যাংক ইউ। আর আপনারা ভাইয়া হ্যান্ড ডাউন করতে পারেন, আর যার কোশ্চেন আছে সে একটু হ্যান্ড রাইজ করতে পারেন। যে ভাইয়া ডু ফাইলটা শুরুতে একটা নতুন ডু ফাইল কিভাবে খুলতে হয় এটা দেখাইছে না, এটা মিস করছি মনে হয়। আচ্ছা, ডো ফাইলটা একটা শুরুতে, নতুন আমাদের ডো ফাইল যদি আমরা তৈরি করতে চাই, আমার দেখা যাচ্ছে জি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? জি জি আপনি জি। এইখানে যদি আসেন তাহলে নিচে লেখা হচ্ছে আহ আচ্ছা ভাই, ডু ফাইলের জন্য কি লোকেশন অটোমেটিক্যালি থাকবে নাকি, না আমরা সেট করে দিতে হবে ডু ফাইলের জন্য লোকেশন? ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে না। ভাইয়া আপনি মিউট হয়ে আছেন। তো আমাকে এখন শোনা যাচ্ছে? হ্যালো? জি 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 শোনা যাচ্ছে। আচ্ছা, ডো ফাইল ওপেন করতে হবে, তাহলে আমরা একটু ব্যাক করি। ডো ফাইল ওপেন করতে হলে আমাদের এই যে এইখানে যে আইকনটা আছে, এই আইকনে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করলে, এখানে ক্লিক করলে আমরা একটা নতুন ডো ফাইল পাবো। নতুন ডো ফাইলটা আমাদের আছে, এই যে নতুন ডো ফাইল। এখন এই ডো ফাইলটাকে আমরা কিছু একটা কোনো কোড আমি লিখেছি, লিখার পরে আমাকে এই ডো ফাইলটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের যেতে হবে ফাইল, ফার্স্ট অফ অল ফাইল, ফাইলের পরে আমরা সেভ দিলে জাস্ট সেভ হবে। আমার যে ওয়ার্কিং ডিরেক্টরি, বর্তমান যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে ওইখানে সেভ হবে। এখন বর্তমান ওয়ার্কিং ডিরেক্টরি কোথায় আছে আমি জানি না, তাহলে আমি সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিয়ে আমি কোথায় সেভ করতে চাই, ধরুন আমি ডাউনলোডে সেভ করতে চাই। আমি ডাউনলোডে গেলাম, ওইখানে আমি একটা ফাইলের নাম দিলাম, আহ ফাইলের নাম দিলাম জাস্ট সেভ। ওই ফাইলটা ওইখানে সেভ হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। যেমন ডাউনলোড, এই যে class2.do, ডো ফাইলের এক্সটেনশন হচ্ছে .do। যিনি কোশ্চেন করেছেন সে কি উত্তর পেয়েছেন? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি একটা বিষয় add করি, আরেকটা বিষয়। আপনি অনেকেই বলতেছেন হচ্ছে ক্লাস রেকর্ড দেওয়া হবে কিনা। আমি একবার ক্লিয়ার করছি, আর একবার একটু আপনাদেরকে ক্লিয়ার করি। আমাদের আজকে থেকে প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে।
আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্সের বিষয়ে অনেকে জিজ্ঞাসা করতেছেন। অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনারা কে কখন জয়েন করতেছেন, কখন লিভ নিতেছেন, কয়বার জয়েন করতেছেন, প্লাস কিরকম রেসপন্স করতেছেন, প্রত্যেকটাই গুগল থেকে অটোমেটিক কাউন্ট করা হয়। সেই রিপোর্টটা আমাদের কাছে থাকবে, যেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি। সো আপনাদের থেকে আলাদাভাবে কোনো অ্যাটেন্ডেন্স কালেক্ট করা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইন নিয়ে চিন্তা করতেছিলেন অনেকে। আপনারা এখন সাবমিট করলে সেটা যদিও হচ্ছে ডিউ ডেট হিসেবে কাউন্টেড হবে, বাট আমি আশা করব বা আমরা সবাই আশা করব আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলোকে জমা দেওয়ার চেষ্টা করবেন, যার ফলে আমরা এতটুকু বুঝতে পারবো যে আপনারা আসলে আমাদের সাথে কন্টিনিউ করতে পারতেছেন এন্ড আপনারা কতটুকু অগ্রগতি হচ্ছে বা আপনাদের কোথায় সমস্যা ফেস হচ্ছে। আর আপনারা অনেকে বলছিলেন যে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলোকে রিমার্ক কেন করা হয়ে থাকে। আমরা চেষ্টা করব, যেহেতু হচ্ছে কালকে লাস্ট 11টা 59 মিনিট পর্যন্ত হচ্ছে ডিউ টাইম ছিল সাবমিট করার জন্য। সো আমরা হচ্ছে একদিনের মধ্যে সবকিছু দেখে শেষ করতে পারি নাই। আমরা আশা করব যে পরবর্তীতে ক্লাসের আগে আপনাদের অ্যাসাইনমেন্টে কিভাবে জমা দেওয়া লাগবে আরেকবার বললে ভালো হতো। মানে অ্যাসাইনমেন্টে একটা মানে পিক ছিল, যে স্ক্রিনশট নিয়ে বলছিলেন যে কিভাবে দেওয়ার প্রসিডিউরটা আমার মনে নেই, কারো ইমেইলে দেওয়ার কথা বললেন না কিভাবে। আচ্ছা, ওই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনাদের শুরুতে ক্লাসরুমে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপন ভাই দেখাই দিতেছে, আপনারা একটু কাইন্ডলি ফলো করবেন। ক্লাসরুমে যাওয়ার পরে যেমন আগে আপনাদের অ্যাসাইনমেন্টটা ছিল, আহ এই যে জাস্ট অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে আপনাদের এখানে আহ এটার কি টাইম শেষ সম্ভবত না, এখানে ক্লিক করার পরে এখানে একটা সাবমিট করার অপশন থাকবে। ওইখানে আপনি ফাইলটা অ্যাটাচ করে দিবেন, অ্যাটাচ করে জাস্ট হ্যান্ড ইন করে দিবেন। হ্যান্ড ইন বা টার্ন ইন দুটো যে কোনো একটাই চলে। হ্যাঁ হ্যাঁ, দুটার একটা অপশন থাকবে আর কি, ওটাকে টার্ন ইন অথবা হ্যান্ড ইন করতে হবে আর কি। এটা তো ডিউ ডেট দেখাচ্ছে, তো ওনারা কি ডেট বাড়াবেন একদিন? আপনাদের প্রয়োজনে আমরা ডেট বাড়িয়ে দিতে পারি, কিন্তু পরবর্তী যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে ওগুলো আহ, পরের ক্লাসের আগে সাবমিট করা লাগবে আর কি। আচ্ছা আমি একটু আপনাদের এড করি এটার পরবর্তীতে সাথে। আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্টটা আপনাদের পিডিএফ ফাইল আকারে সাবমিট করতে হবে। যদি কেউ পিডিএফ ফাইলটা তৈরি করতে না পারেন, তাহলে আপনারা যদি চান খাতায় লিখে ক্যাম স্ক্যানার আছে, ক্যাম স্ক্যানারের ছবি তুলে পিডিএফ আকারে ওইটাকেও সাবমিট করতে পারেন। আচ্ছা আমি আরেকটা আচ্ছা, বিষয় এড করি। আজকে কি দেওয়া হবে মানে অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা? আর শোনা এটা যাচ্ছে? মানে হ্যাঁ, আজকে দেওয়া হবে। জি, আমি একটা জিনিস এড করতেছিলাম, সেটা ছিল হচ্ছে আমরা লাস্ট যে অ্যাসাইনমেন্টটা দিছি সেটা ডিউ ডেট বাড়ানো হবে না। আপনারা হচ্ছে যে কোনো দিনই সাবমিট করতে পারবেন, বাট আমাদের কাছে সেটা ডিউ ডেট হিসেবে থাকবে, যেহেতু আপনারা হচ্ছে লাস্ট ডেট এক্সিড করছেন। এন্ড আপনাদের যদি কোনো ভ্যালিড রিজন থাকে অবভিয়াসলি আপনারা ট্রাই করবেন সেটা প্রাইভেট মেসেজে রিজনটা শো করতে। আচ্ছা, আপনারা যদি কেউ চান এখন লিভ নিতে পারেন। আমাদের ক্লাস মোটামুটি শেষ, আজকের ক্লাস শেষ। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। আর পরবর্তী ক্লাসে আগে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ওই অ্যাসাইনমেন্ট সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করে দেওয়া হবে। এবং আপনারা সবাই চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য এবং নিজে করার জন্য। এই আমার ক্লাসে কি লাস্ট একটা কোনো প্রশ্ন improvement ছিল। আছে? জি ভাই বলুন, বিমান ভাই। ভাইয়া এই ক্লাস থেকে কি আমাদের কোনো অ্যাসাইনমেন্ট আছে? এই ক্লাসে আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, ওইটা আপনাদের ক্লাস শেষে আপনারা গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। আর আপনারা যারা গুগল ক্লাসরুমে জয়েন করতে পারেননি, তারা হোয়াটসঅ্যাপে সবাই একটু আমাকে অথবা আবির ভাইকে নক দিন। আর ক্লাসের ভিডিওর ব্যাপারে আপনাদের আবির ভাই আপডেট জানিয়ে দিবে। ভাই আমার অ্যাসাইনমেন্টের সাবমিট হয়েছে কিনা ওটা একটু চেক করতে পারবেন, এখন বলতে পারবেন হয়েছে কিনা? আপনি অ্যাসাইনমেন্টে ঢোকার পরে যদি আপনার ফাইলটা আপনি দেখতে পান, তার মানে ওইটা সাবমিট হয়েছে। ওইটা ঢোকার পরে যদি আপনার ফাইলটা অ্যাটাচ থাকে, তাহলে তার মানে সাবমিট হয়ে গেছে।
জি ভাই। আপনি কি আপনার ফাইলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে সাবমিট হয়ে গেছে, তাহলে সমস্যা নেই। আর কারো কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া আজকে যে ফাইলগুলো দেওয়া হলো এগুলা তো শুধু এক্সাম্পল দেওয়ার জন্য দেওয়া হয়েছিল, তাই না? ওগুলা তো ইম্পর্টেন্ট কিছু না। না, এগুলো জাস্ট এক্সাম্পল, আপনারা এই ফাইলটা যাতে রিড করতে পারেন, এটা জাস্ট একটা এক্সাম্পল ফাইল। পরবর্তীতে আমরা আচ্ছা, এই ফাইলগুলো পরবর্তীতে নিয়ে আরো যদি কাজ না করব। দেখেন। ও আচ্ছা আচ্ছা। পরবর্তী পরবর্তীতে এই ফাইলগুলো নিয়ে আমরা আরো কাজ করব। জাস্ট আমরা এই ফাইলগুলো এখন রিড করা শিখেছি। জাস্ট আজকের ক্লাসের সামারি হলো আমরা যে কোনো ফাইলটা কিভাবে ইম্পোর্ট করতে পারি, কিভাবে এক্সপোর্ট করতে পারি, জাস্ট এতটুকুই। আর কিভাবে ডো ফাইলে আমরা কি কি কাজ করি, জাস্ট আমরা এই এই এতটুকুই দেখেছি এই 1 ঘন্টা সময়ে। হ্যাঁ, আজকে ডো ফাইলটা কি আমাদের দেওয়া হবে যেটা নিয়ে আপনি কাজ করছিলেন, কিংবা আজকে যে আহ, লেকচার 2টা? আপনাদের কি ডো ফাইলটা প্রয়োজন? যাদের প্রয়োজন একটু হ্যান্ড রাইজ করতে পারেন, যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে দিয়ে দিব। দিয়ে দিলে ভালো হয়। সহজ হবে আসলে আমাদের স্টার্ট করাটা। আর আহ, আহ, উম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিব ক্লাসরুমে আপনাদের লেকচার স্লাইডের সাথে ডো ফাইলটাও দিয়ে দিব। thank you. ওকে ওকে, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ, আজকে আমরা কি কি শিখলাম একটু সামারি করতেন যদি সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে। আচ্ছা, আজকে আমরা যা শিখছি শিখছি তা সামারি হচ্ছে এই রকম। জাস্ট আমার স্লাইড কি দেখা যাচ্ছে? কি দেখা জি ভাই। যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা শুরুতে শিখেছি হলো ওয়ার্কিং ডিরেক্টরি কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে সেট ওয়ার্কিং ডিরেক্টরি করতে হয়, কিভাবে ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ করতে হয়। এরপর হলো আমরা কিভাবে স্টার্টার ডাটা ফাইলটা রিড করতে পারি। নেক্সট আমরা শিখেছিলাম কিভাবে ওয়েবসাইট থেকে ডাটা রিড করতে পারি। তারপর আমরা শিখেছিলাম হলো কিভাবে সিএসভি অথবা টেক্সট ফাইল রিড করতে হয়, কিভাবে এক্সেল ফাইল রিড করতে হয়, কিভাবে এক্সেল ফাইল বা সিএসভি ফাইল ক্লিক করে ইম্পোর্ট করতে হয়। তারপর আমরা শিখেছি কিভাবে ডাটা এক্সপোর্ট করতে হয়। আহ, আমরা যে কোনো কাজ করার পরে ওইটা আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি, জাস্ট ওইটা আমরা শিখেছিলাম। আহ তারপর আমরা শিখেছি সর্বশেষ আমরা শিখেছিলাম হলো কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। স্টার্টাতে আমরা কিভাবে নতুন ডাটা এন্ট্রি করতে পারি, আর ওই ডাটাটা কিভাবে সেভ করতে পারি, নতুন ড্র ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং ড্র ফাইল কিভাবে সেভ করতে হয়। জাস্ট আমরা এতটুকু শিখেছিলাম আজকের ক্লাসে। সবাই হ্যান্ড ডাউন করতে পারেন, আর কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্ট যেটা ওইটা হচ্ছে কোন ফাইল আকারে নিতেছে, মানে হচ্ছে পিকচার আকারে হচ্ছে নিতেছে না, কি ফাইল করে দেওয়া লাগবে? না, অ্যাসাইনমেন্ট 1 তো শেষ। অ্যাসাইনমেন্ট 2 থেকে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে ওইগুলো আপনারা চেষ্টা করবেন পিডিএফ ফাইল আকারে সাবমিট করার জন্য। আপনাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনের মধ্যে বিস্তারিত লেখা থাকবে আপনাদের কিভাবে সাবমিট করতে হবে, কি ফাইল আকারে সাবমিট করতে হবে। আর অ্যাসাইনমেন্টের আপনি নামটা এইভাবে দিতে পারেন, অ্যাসাইনমেন্ট 2, তারপর আপনার নামটা, তারপর .pdf। আপনাদের যাদের আর কোনো কিছু প্রয়োজন নেই তারা চাইলে লিভ দিতে পারেন। আর যাদের কোশ্চেন আছে, কয়েকটা কোশ্চেন আমরা আর একটু নিব, ভাইটা আমরা শেষ করে দিব। হ্যাঁ, যাদের দরকার নেই তারা লিভ নিতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই, ক্লাস শেষ। কোশ্চেনটা হচ্ছে, আমি যদি হচ্ছে আর্থকোয়াক রিলেটেড কোনো ডাটা নিতে চাই কোনো ওয়েবসাইট থেকে, তাহলে কি আজকে যে ইয়াটা শিখাইছেন ওয়েবসাইট থেকে ডাটা নেওয়া, ওই পদ্ধতি থেকেই কাজ করতে পারবো? হ্যাঁ, আমাদের ইউজ অথবা ওয়েব ইউজ দিয়ে তারপরে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তারপরে ওই ফাইল ইউআরএল দিয়ে কমা দিয়ে ক্লিয়ার লিখতে হবে, তাহলে আমরা ওই ফাইলটা রিড করতে পারবো। তবে এখানে একটু সমস্যা আছে, যদি ওই আহ, যে ওয়েবসাইট থেকে আপনি ডাটাটা নিতে চান ওই ওয়েবসাইটের কোনো রেস্ট্রিকশন থাকে, তাহলে হয়তো রিড করতে সমস্যা হতে পারে। অথবা আমরা যে স্টাটা ফাইলটা ইউজ করতেছি ওইটা যেহেতু ক্র্যাক, ওই লোকেশন যদি অ্যাক্সেস না পায় তাহলে হয়তো রিড করতে সমস্যা হতে পারে। ওই ক্ষেত্রে আপনি ডাটাটা ডাউনলোড করে পরে রিড করতে পারেন।
জি আচ্ছা ভাই ভাইয়া, ধন্যবাদ। ওই আমাদের যে ক্লাসগুলা আপনি পুরোটা ক্লাসে মানে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে কি আপনি থাকবেন কিনা? না না, আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমরা থাকবো 3 জন। আমাকে আপনারা আজকে পাবেন, কালকের ক্লাসে পাবেন, পরের সপ্তাহে আপনারা নাইম চৌধুরী ভাইকে পাবেন, আর আমাদের সাথে আরেকজন ভাই আছে, ওনাদের ক্লাস আপনারা নেক্সট পাবেন। জি বলুন আপু। আপনাদের কারো আর কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা আজকের মতো শেষ করতে পারি। বা ইম্পোর্ট আর এক্সপোর্টটা যদি আরেকবার বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলছি, আমি তো অনেক স্লো গিয়েছি। ইম্পোর্ট করার জন্য আমরা জাস্ট ক্লিক করে ইম্পোর্ট করতে পারি। আমাদের শুরুতে যেতে হবে ফাইল, ফাইলে যাওয়ার পরে এখানে ইম্পোর্ট, ইম্পোর্টে যাওয়ার পরে আমাদের এক্সেল, এক্সেল অথবা সিএসভি অথবা এসপিএসএস অথবা সেস, যে কোনো ফাইল অথবা আপনি টেক্সট ফাইল ইম্পোর্ট করতে পারেন এখান থেকে। আপনি জাস্ট এক্সেল ফাইল যদি হয় এক্সেল ফাইল, তারপর আপনি ওই ফাইলটাকে ব্রাউজ করে খুঁজে বের করতে পারেন যে ফাইলটা আমি ওপেন করতে চাই। ওই ফাইলটা আমি সিলেক্ট করার পরে ওপেন দিয়ে দিব, জাস্ট ওই ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। নেক্সট আমরা কোনো ফাইলকে এক্সপোর্ট করতে হবে, ফাইল এক্সপোর্ট, তারপরে ওইটাকে আমরা কোন ফাইল আকারে এক্সপোর্ট করতে চাই, আমরা এক্সেল ফাইল আকারে এক্সপোর্ট করতে চাই, না সিএসভি ফাইল আকারে এক্সপোর্ট করতে চাই, না টেক্সট ফাইল আকারে এক্সপোর্ট করতে চাই, জাস্ট ওইটা সিলেক্ট করব। ক্লিয়ার? ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। শাহানাজ, আহ, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি কি কোনো কিছু জিজ্ঞেস করতে চান? আই হোপ আর কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা শেষ করতে পারি। আহ সবাইকে ধন্যবাদ।